अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালো থাকো। আয় আয় ভেতরে আয়, এসো বাবা। খুব ভালো করেছিস মা যে তুই জামাই বাবাকে সঙ্গে নিয়ে এসেছিস। যেভাবে তুমি আমাকে বোঝালে আর আমাকে ভরসা দিলে যে তুমি সবকিছু সামলে নেবে, তাতে আমার মনটা একটু শান্ত হলো। আরে তুই আমার কথা ছাড়, তুই আজকে এখানে এসে নিজের বাবার মুখটা রেখেছিস, ব্যাস। বেঁচে থাক মা, দুজনে খুব সুখী হও। আরে ভালো থেকো বাবা, ঈশ্বর তোমাদের দীর্ঘায়ু করুক আর অনেক আনন্দ দিক। কেমন আছিস দীপু? আমি ভালো আছি। নমস্কার জামাইবাবু। আরে আরে কি করছো তুমি? আবার এসব কেন করছো? বুকে এসো। নমস্কার জামাইবাবু। নমস্কার। একটা কথা, আমার শালি কিন্তু খুবই চুপচাপ। আমার একটা অভিযোগ আছে, তুমি তো আমার সঙ্গে কোনো মজাই করো না। তুমি বিয়ের দিন আমার জুতোটা খুবই সহজেই দিয়ে দিলে। না, এরকম এরকম কোনো ব্যাপার নয়। আপনি যে এত বড় কথা দিয়েছেন, জ্যোতি দিদি সব সময় খেয়াল রাখবেন। আরে সেই কথা তো আমি এখনো অবধি রেখেছি। কি তাই তো? তুমি আমার নামে আমার শালির কাছে কোনো অভিযোগ করোনি তো? কেমন আছিস তুই? দিদি, আমি আমি আরে সুধা, পরে কথা বলবি, আগে জামাইবাবুর জন্য মিষ্টি নিয়ে আয়। যা যা, এসো কমল, এসো। আরে এসো, বসো বসো। জ্যোতি, তুই আমার পাশে আয়। ঠাকুমার একটা কথা আমার মাথায় ঢুকলো না। আরে মিষ্টি তো খাওয়ার পরে খেতে হয়। আপনাদের এখানে কি কোনো নিয়ম আছে নাকি যে নিয়ম পালনের আগেই মিষ্টি খেতে হয়? এর উত্তরটা আমি তোমাকে দিচ্ছি বাবা জীবন। আমাদের এখানে নিয়ম আছে, যখন জামাই প্রথমবার শ্বশুর বাড়ি আসে মুখ মিষ্টি করানো হয়। প্রথমবার? আরে আমি তো অনেকবারই এসেছি। বাবা, আমরা বলার পরে তুমি আজ প্রথমবার এসেছো, এই জন্য। আচ্ছা, তাহলে আজকে আমার অফিসিয়াল নিমন্ত্রণ। আরে তাহলে তো আমি আজকে অনেক মিষ্টি খাবো। আচ্ছা মা, আজকে কিন্তু আমাদের জন্য বাড়িটা খুব সুন্দর সাজিয়েছেন, আর বিশেষ করে এই যে চন্দনের ধূপকাঠি জ্বালিয়েছেন, এটা আমার দারুণ পছন্দের। জ্যোতি, কিছু মনে পড়ছে? বাবা, তোমার সবকিছু ভালো লেগেছে এটা জেনে আমার খুব আনন্দ হচ্ছে। আসলে সবকিছু পদ্মাই সাজিয়েছে। সুধা, তুই কি যেন বলবি বলছিলিস আমাকে? কি হয়েছে? সব ঠিক আছে তো?
হ্যাঁ ওটাই তো, আমি একদম ঠিক আছি, তুই আমার চিন্তা একদম করিস না। আরে সুধা, তুই তোর দিদির সাথে পরে কথা বলবি, আগে জামাইবাবুকে মিষ্টি দে, দে ওকে দে। বাবা পঙ্কজ, তরকারিতে বেশি ঝাল হয়নি তো? আরে না না, আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। তবে এত কম করে খাচ্ছ কেন? আরে সুধা, থালা খালি হয়ে গেছে, ওর জন্য আরো লুচি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। আরে ঠাকুমা, আমার থালা এখনো 2টো লুচি আছে। বাবা, থালায় যদি 4টে লুচি না থাকে তাহলে আমি খালি মনে করি থালাটাকে। তুমি এই লুচিগুলো আর খাবে না, ঠান্ডা হয়ে গেছে। মা তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ এক্ষুনি আনছি আমি। আরে না ঠাকুমা, আমি খাবার কিন্তু নষ্ট করি না, তাহলে খাবারকে অপমান করা হয়। দেখ বাবা, তোমার সংস্কার খুব ভালো, কিন্তু 4টে লুচি তোমাকে খেতেই হবে। আরে সুধা, লুচিটা নিয়ে আয় তাড়াতাড়ি। সুধা, ওই লুচির থালাটা আমাকে দে, আর খুব ভালো মতো ভাজিস কিন্তু, লাল যেন হয়, ঠিক আছে? আঁচটা কম কর, না হলে পুড়ে যাবে, ঠিক আছে। কাঁচা যেন না থাকে। না না, কি ব্যাপার জ্যোতি, শ্বশুর বাড়ি যাওয়ার পরে কম খাচ্ছিস দেখছি। 2টো লুচি আরো নে। না না, এইটা ভেবে ভয় পাচ্ছিস না তো যে বিয়ের পরে মোটা হয়ে গেলে কমল রাগ করবে আর আমার সাথে কথা বলবে না? আমিও বাবা বুঝতে পারি না, আজকাল রোগা হওয়ার একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে, আমি এটা বুঝতে পারি এই না। ব্যাপারে কিন্তু আমি আপনার সঙ্গে একদম একমত। আমিও মায়ের কাছ থেকে শুনেছি যে বিয়ের পরে যদি মেয়েরা মোটা না হয় তাহলে নাকি দেখতে ভালোই লাগে না। আরে সবাই দেখে এটা অন্তত বুঝতে পারবে যে মেয়েটার বিয়ে হয়েছে। বাজে কথা বলো না, আমি একদম মোটা হতে চাই না। ও, তাহলে এত ভালো ভালো খাবার তুমি খাবে না? খাবে না বলছো? আরে মা জ্যোতি, তুই খেয়ে নে তো, খেয়ে নে। মেয়েদের স্বাস্থ্য যদি একটু ভালো থাকে তাহলে বাচ্চার স্বাস্থ্য ভালো হয়। আরে সুধা, জ্যোতির জন্য 4টে লুচি নিয়ে আয়। সুষমা এখানে? আর পারছি না আমি। মা, একটা লুচি তো দাও। কি করছো কি তুমি? আমি আর আরে খেতে লুচি পারবো তো না ঠাকুমা। খাচ্ছেই না ওরা। ও, মনে হচ্ছে তুমি আমারই অপেক্ষা করছিলে, কিন্তু এই বাড়িতে আমার অপেক্ষা কেন করবে? সবাই তো আমাকে এখন ঘেন্না করে। তুমি কি অন্য কারোর জন্য অপেক্ষা করছো? সুষমা, সুষমা তুই যা এখন এখান থেকে। কেন? এটা কি শুধু তোমার একার বাড়ি? ভুলে যেও না আমিও এই বাড়ির মেয়ে। না না, আমি তোকে ভেতরে যেতে দেব না। না। এমন কি হচ্ছে ভিতরে? পদ্মা, ওই দুধের হালুয়াটাও আছে না? ওহো, আমি তো ভুলেই গেছিলাম। সুধা নিজের জামাইবাবুর জন্য যত্ন করে বানিয়েছে।
আমি এক্ষুনি নিয়ে আসছি। সুধা, আরে এ বাবা, এটা তো মেয়েটা গেল কোথায়? সুধা, হাত ছাড়ো আমার, হাত ছাড়ো আমার, নইলে জানো না আমি কি করতে পারি। আস্তে। কি হচ্ছে সব? ভালো হয়েছে মা তুমি চলে এসেছো। দেখো ওকে, ওই যেন এই বাড়ির মালকিন, আমাকেও ঘরে ঢুকতে দিচ্ছে না। কেন এসেছিস? এই প্রশ্নটা তুমি আমায় করছো? আমি তোমার সাথে দেখা করতে আসতে পারি না? এই বাড়িতে আসার জন্য আমায় এখন পারমিশন নিতে হবে? যেটা আমি জানতে চাইছি তার উত্তর দে। এখানে আসার কারণটা কি শুনি? ওই আসলে আমার দাদার সাথে একটু কথা ছিল। তুই পরে আসিস, কাল আসিস। হ্যাঁ, যা। আরে ও পদ্মা, সুজি আনতে গিয়ে তুমি কোথায় গেলে? আজ তুমিও আমার সাথে এইভাবে কথা বলছো? কেন নিজের দাদার সাথে দেখা করতে পারি না? সুষমা, তোকে বললাম তো তুই যা এখান থেকে। এটাই তো আমি জানতে চাই, যে কেন আমি ভিতরে আসতে পারি না, কেন দাদার সাথে দেখা করতে পারি না। আস্তে আস্তে কথা বল। দেখ, ওই আসলে জ্যোতি আর ওর স্বামী এসেছে, তাই সুধাও তোকে সেজন্য বারণ করছিল। তাহলে তো আমি একদম সঠিক সময়ে এসেছি। কত বছর হয়ে গেল আমার প্রিয় দিদিকে দেখিনি। একটু একটু আমিও তো দেখি যে কেমন দেখাচ্ছে ওকে বিয়ের পর। একই রকম আছে না বদলেছে? এই সুযোগে জামাইবাবুকেও দেখে নেব, আর ওনারও দেখা হয়ে যাবে আমায়। না সুষমা, তুই এখন যা। এখন তো তুই যা। না মা, একবার তো আমার চেহারা ওকে আমি দেখিয়েই ছাড়বো, যাকে ওনার বউ শেষ করে দিয়েছে। শোন মা, জ্যোতির স্বামী আসলে উনি চোখে দেখতে পান না। বেচারা, তাহলে তো ওনার সাথে আরোই দেখা করতে হবে। যখন জ্যোতি দিদির আসল মুখোশ ওনার সামনে খুলে দেব, তখন ওনার বন্ধ চোখ নিজে থেকেই খুলে যাবে। তুমি প্লিজ এই শুভ কাজটা আমাকেই করতে দাও মা। দেখবে জামাইবাবুও সব সত্যি জানতে পারবে। বন্ধ কর তুই তোর নাটক। একবার বললাম কথা কানে যাচ্ছে না তোর? এখানে নাটক করার কোনো প্রয়োজন নেই, বুঝেছিস? যদি তোকে আর ব্রজকে এই বাড়িতে ডাকতে পারি, তাহলে জ্যোতি আর ওর স্বামীকেও আমি ডাকতে পারি। তোরা দুই বোন একে অপরকে দেখতে পারিস না তো দেখা করিস না, কিন্তু আমি তোদের দুজনের মা। দেখ সুষমা, যদি আজ তোর জন্য এখানে কোনো অশান্তি হয়, তাহলে সারা জীবনেও তোর মুখ দেখবো না। তুই যা এখান থেকে। চলে যাব, কিন্তু আমায় দাদার সাথে দেখা করতে হবে, আর ওর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। পদ্মা হালুয়া আনতে গেল, কোথায় চলে গেল? আমি দেখছি বাবা, রান্নাঘর অব্দি আওয়াজ যাচ্ছে না হয়তো। মা,
আরে সুধা, হ্যাঁ আসলে হালুয়ার জন্য বাদাম কম পড়ে গেছিল, যা নিয়ে আয় না। তুই চল না, বস গিয়ে। দীপু, ওই তোর কোন এক বন্ধু এসেছে বাইরে। কে? ওই রোহান, রোহান এসেছে, যা গিয়ে দেখা কর। আরে মা, ওকে বলে দিতে পারতে তো যে বাড়িতে দিদি এসছে আমার, ওকে বলে দাও যে আমি পরে দেখা করব। আরে আমিও বলেছিলাম ওকে, কি জরুরি কথা আছে, তুই গিয়ে দেখা কর না একবার। বাবা, তোর বন্ধুর মনে রাখা উচিত ছিল এটা খাবার সময়। কোনো জরুরি দরকার থাকলে ফোন করতে পারতো। যখন এসেই পড়েছে, গিয়ে দেখা কর। হ্যাঁ হ্যাঁ, হতে পারে কোনো দরকারি কাজ আছে, যা না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি বলছি, যা। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই এই জন্যই মা আমাকে। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ বল, কি বলবি, তাড়াতাড়ি বল। ওই দিন পার্টিতে যা হয়েছে, তুমি কাউকে বলবে না তো দাদা? প্রমিস করো। ঠিক আছে, বলা হয়ে গেছে যা বলার ছিল, এবার চলে যায় এখান থেকে। জানি কেন তুমি আমায় চলে যাওয়ার জন্য বলছো। বাড়িতে অতিথি এসেছে, তাই না? জামাই বাবু। দেখ সুষমা, আমি চাই না যে বাড়িতে কোনো রকমের অশান্তি হোক, সেই জন্যই তোকে এখান থেকে চলে যেতে বলছি। তুই বুঝতে পারছিস তো? খুব ভালো করেই বুঝতে পারছি আমি। আজ মা আমায় বাড়িতে ঢুকতে দিল না, আর দাদা আমায় চলে যেতে বলছে। দুদিনের এই সম্পর্ককে সবাই এত বেশি করে গুরুত্ব দিচ্ছে, আর যে সম্পর্ক আমার সাথে, সেটা সবাই ভুলে গেল, তুমিও। শুধু সেই জন্য তো আর জ্যোতির বড় লোক, তাই জ্যোতি আজ এত আপন হয়ে গেছে, তাই না? নিজের বোনের থেকেও বেশি। নাও বাবা, শুরু করো। কি হয়েছে দীপু? সব ঠিক আছে তো? তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? কিছুই না দিদি, সবই তো ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওর একটা পার্সোনাল প্রবলেম ছিল। ভালো থেকো, ভগবান তোমাদের ভালো রাখুন। এক মিনিট, আমি এখনই আসছি।
বেঁচে থাকো, ভগবান তোমাদের দুজনকে মিলিয়ে দিয়েছেন। সুখে থেকো। বাবা, বেঁচে থাকো বাবা। ক্ষমা করে দিও বাবা, আমার কাছে তোমাকে দেবার মতো শুধু আশীর্বাদ আর প্রার্থনা ছাড়ার কিচ্ছু নেই। আর জ্যোতি আসবার আগেই আমাদের বারণ করেছিল কি তোমাদের দুজনের জন্য কোনো গিফট যাতে না কিনি, সেই জন্য। আসলে এটা সত্যি নয়। আমাদের কাছে জ্যোতিকে দেওয়ার জন্য এমন উপহার আছে যেটা বাজারের যে কোনো দামি উপহারের থেকেও অনেক মূল্যবান। এটা তোর মায়ের শাড়ি। তোর বাবা নিয়ে এসেছিল বিবাহ বার্ষিকীতে উপহার দেবে বলে। আর এই শালটা তোর মা কিনেছিল তোর বাবাকে দেওয়ার জন্য। ভগবান অন্য কিছু চেয়েছিলেন। বিবাহ বার্ষিকীর আগেই দিদি চলে গেল। মা, দিদি হয়তো তোর জন্যই রেখে গেছিল এটা। আমি বলছি না। নিজের মায়ের আশীর্বাদ ভেবে এটা সঙ্গে নিয়ে যা। থ্যাঙ্কস মা, তুমি একদম ঠিক বলেছিলে। এর থেকে মূল্যবান গিফট আর আমার কাছে কিছু হতেই পারে না। জ্যোতি, জ্যোতি। হ্যাঁ। আরে কি হয়েছে? কি ভাবছো তুমি? কিছু না, ব্যাস এমনি কিছু ভাবছিলাম আমি। কি ভাবছিলে বলো না। পঙ্কজ, নিজের পরিবারের ভালোবাসা পেলে, পরিবার সাথে থাকলে একটা অদ্ভুত আনন্দ পাওয়া যায় না? তুমি ঠিক বলেছ, তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। তুমি খুব ভালো করেছো যে তুমি মায়ের কথা রাখতে অষ্টমঙ্গলার জন্য গেলে। এবার দেখো, এইভাবেই এতদিন ধরে তোমার আর তোমার পরিবারের মধ্যে যে দূরত্ব ছিল, দেখবে সেটা ঠিক কমে যাবে। জ্যোতি, আমি তোমার দুচোখ ভরা আনন্দ তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তোমার মনের আনন্দ ঠিক অনুভব করতে পারছি। এমন একদিন ছিল যে তোমার পুরো পরিবারকে ছেড়ে তুমি শিশুমঙ্গলে চলে এসেছিলে। তোমার সঙ্গে যখন আমার দেখা হয়, তোমার একাকিত্ব আমি অনুভব করেছিলাম। আর আমি সেই দিনই সিদ্ধান্ত নিই যে তোমাকে এত আনন্দে রাখবো যে তোমার পরিবারের জন্য যেন কোনো আফসোস না থাকে।
তবে সত্যিটা কি জানো, তোমার পরিবারের জায়গাটা আমি কোনোদিনও কিন্তু পূরণ করতে পারিনি। আজ ওনাদের সবার সঙ্গে দেখা হয়ে আমার মনে হলো যে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এলেও কোনোদিনও তা ভেঙে যায়নি। আমি এটা আশা করি যে সব রকম ভুল বোঝাবুঝি সবকিছু একেবারে ঠিক হয়ে যাক। আমি আজ তোমার জন্য সত্যিই খুবই খুশি। আমি শুনেছিলাম যে বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয়, কিন্তু এই দূরত্ব সেই মেয়ের সঙ্গে তার বাপের বাড়ির সম্পর্ক আরো গভীর করে। আর সে যদি বাবা মায়ের ভালোবাসা বিয়ের পরও না পায়, তাহলে শ্বশুর বাড়িতে তাকে যতই ভালোবাসা দিক না কেন, সে কিন্তু কিছুতেই সেটা ভুলতে পারে না। কি জ্যোতি? আরে কি হয়েছে তোমার জ্যোতি? তুমি আমার কথা শুনছো তো? তুমি একদম ঠিক বলেছ। প্রতিটা মেয়ের জীবনে তার পরিবারের পাশে থাকাটা খুব জরুরি। আর আমি এই সব কিছুর জন্য তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। আমাকে? তুমি আমার মনের ভেতরটা পড়তে পেরেছো, আমার পরিবারের প্রতি আমার ভালোবাসাটা বুঝতে পেরেছো, আমার জীবনের সব থেকে বড় দুর্বলতাটা তুমি চিনতে শিখিয়েছো। না হলে আমার এই জটিল সম্পর্কগুলো কোনোদিনও ঠিক হতো না পঙ্কজ। দীপু। হ্যাঁ মা। বাবা, সুষমা তোকে কি বলতে এসেছিল? কিছুই না মা, এমনি জাস্ট সেই পুরনো কথাবার্তা। নিজের পরিস্থিতির জন্য জ্যোতি দিদিকে দোষারোপ করছিল, কিন্তু আমি ওকে মুখের ওপর এটা বলে দিয়েছি যে তুই এক্ষুনি এখান থেকে চলে যা। এই কথাটা তো আমাকেও বলেছিল। জেদ করছিল কেন তোর সঙ্গে দেখা করবে বলে? হ্যাঁ মা, আমিও বুঝতে পারলাম না যে ও এইসব কথা আমাকে কেন বলছিল। হতে পারে যে তোমরা ওর সাথে ঠিক করে কথা বলোনি আর তুমি ওকে এখান থেকে চলে যেতে বলেছ। জ্যোতি দিদিও তো ওখানে ছিল, তাই না? সেই জন্যই ও হয়তো আমাকে ডেকেছিল, তোমার ব্যাপারে অভিযোগ করছিল। এই মেয়েটাও না, বুঝতেই পারি না যে ওকে নিয়ে কি করব। আরে যা হয়ে গেছে সেটা নিয়ে এত ভাবার কি আছে? ছাড় এসব কথা। অনেক রাত হলো, তুই শুয়ে পড়, সকালবেলা তোকে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, শুয়ে পড় বাবা। শুয়ে পড়বো, শুয়ে পড়বো। হ্যালো পাখি, আরে ও পালিয়ে যাচ্ছে, চলো ধরি ওকে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। কি ব্যাপার ব্রজ, কোথায় যাচ্ছ লুকিয়ে লুকিয়ে? আরে না, আমি তো ওই বাড়ি যাচ্ছিলাম। আর বাড়ি যাচ্ছিলে? হ্যাঁ, আমাদের দেখে মুখ লুকিয়ে।
আমরাও কিন্তু তোমার বাড়িতেই যাচ্ছিলাম। যাক, ভালোই হলো রাস্তায় দেখা হয়ে গেল। আচ্ছা, কাল তুমি আমাদের টাকাটা ফেরত দেবে বলেছিলে তো? দাদা, এখন তো টাকা নেই, কিন্তু 2-4 দিনের মধ্যে এসে যাবে, এলেই আমি দিয়ে দেবো পাক্কা। আচ্ছা, টাকা নেই তোর কাছে? পকেটে কি আছে? আচ্ছা, তাহলে এই সব কিছুর জন্য টাকা আছে তোর কাছে, আর ফেরত দেওয়ার জন্য নেই? টাকা ধার করে নেশা করছো? শোনো, এমনিতে টাকা দেবে না, তার জন্য ওকে কান খুলে শোনো। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। যদি তুমি আমাদের টাকা ফেরত না দাও না, তাহলে তোমার এমন অবস্থা করব যে আয়নার দিকে তাকালে তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না। হ্যাঁ, বুঝলি? 24 ঘন্টা। চলো চলো চলো। হ্যালো ঠাক্কর সাহেব, যা বলার তাড়াতাড়ি বলো। তুমি জানো তো সব সময় আমার কাছে সময় খুবই কম থাকে। বলো। ঠাক্কর সাহেব, আমি বলতে চাইছি, আপনি ওই দিন 50,000 টাকার কথা বলেছিলেন। আমি বলেছিলাম তো, কিন্তু সে কোথায় যার জন্য টাকাটা দেব বলেছিলাম? ও আসবে স্যার। ঠিক আছে, ও যদি আসে তাহলে তুমিও টাকা পেয়ে যাবে। এখন তুমি যেতে পারো। স্যার, অ্যাকচুয়ালি আমি বলতে এসেছিলাম যে আমার একটু সময় চাই। আমি ওর সাথে কথা বলবো, মেনে নেবে স্যার? খুব ভালো, খুব ভালো। আগে মেয়েটাকে আনো, ইন্টারেস্ট তৈরি করো, আর যদি ইন্টারেস্ট হয়ে যায় তখন তুমি তার ফায়দা তুলবে, তাই না? না স্যার, এরকম কোনো ব্যাপার নয়, আপনি ভুল বুঝছেন। আমি তো শুধু এটাই বলতে এসেছিলাম যে স্যার, কিছু অ্যাডভান্স পাবো। অ্যাডভান্স? আগে যে 5,000 টাকা দিয়েছিলাম সেটার কি হলো? দেখো, আগে কাজ করো, তারপরে টাকার কথা। মাথায় ঢুকলো? এবার তুমি যাও, যাও। কানে যায়নি? যাও। চলে এসেছো তুমি? খাবার আর কি হয়েছে তোমার? এতটা আঘাত কি করে লাগলো? তোমার সাথে কারোর ঝগড়া হয়েছে? বলো না, এতটা আঘাত কি করে লাগলো? আরে না বাবা, এরকম কোনো ব্যাপার নয়। হঠাৎ করে মাথা ঘুরিয়ে গেল আর আমি পড়ে গেলাম। ভয় পাওয়ার তেমন কিছু নয়। চিন্তা কি করে করব না? কতটা আঘাত লেগেছে? দাঁড়াও, আমি ডক্টরকে ফোন করছি। আরে না, তার কোনো দরকার নেই। আমি বলছি না আমি ঠিক আছি। প্লিজ প্লিজ আমার কথা শোনো। এইভাবে মাঝ রাস্তায় মাথা ঘুরে পড়ে যাওয়া, এটা কিন্তু ঠিক নয়। প্লিজ, আমাদের একবার ডক্টর দেখানো উচিত। আচ্ছা দেখো, একটা কাজ করছি, কাল পর্যন্ত দেখছি, যদি ঠিক না হয় তাহলে কালকে যাব ডাক্তারের কাছে। ওকে? তুমি সত্যি যাবে তো? হ্যাঁ বাবা, দেখো আমি বুঝতে পারছি তোমার চিন্তা। এভাবে হঠাৎ মাথা ঘোরা ঠিক নয়। আমি একটা কাজ করছি, আমি আমার কোনো বন্ধুকে জিজ্ঞেস করে এমন কোনো ডক্টরের কাছে যাব যে টাকাও কম নেবে আর ট্রিটমেন্টও ভালো করবে। ঠিক আছে? ব্রজ বাবা, তীরটা তো তুমি ঠিক ছুঁড়েছ।
নিশানায় গিয়ে যদি লাগে তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।